সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বা বলতে পারো এটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের সমাধান দেওয়া হবে পূর্ণমান 50। আর অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখো এখানে একে দাগে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথম প্রশ্ন, যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। তো দেখো এখানে তোমাদের ক খ গ ঘ চারটি অপশান আছে, এদের মধ্যে সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ গ অপশান হবে রাইট আনসার, অর্থাৎ টিনোফোরা অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। পরের কোশ্চেন দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। তো এখানে ক খ গ ঘ যে বক্তব্যগুলো আছে এদের মধ্যে সঠিক বক্তব্য অপশান ঘ, অর্থাৎ ব্যক্তবীজির প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। পরের কোশ্চেন, যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করতে হবে। এখানে সঠিক নয় বলেছে, তো এখানে দেখো গ অপশান, অর্থাৎ যেটা আছে তোমাদের ক্লোরেনকাইমাকোলা, সেখান থেকে হচ্ছে যে জীবিত কোষ উপস্থিত। পরের কোশ্চেনটা দেখো বলেছে যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এখানে হচ্ছে অপশান ঘ, অর্থাৎ অর্নিথিন চক্র, যেটা অ্যামোনিয়া সংশ্লেষ। নেক্সট কোশ্চেন, সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এখানে সঠিক উত্তর হবে অপশান গ, অর্থাৎ লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। পরের কোশ্চেন, প্রজাপতির রেচনাঙ্গটি চিহ্নিত করো। তো উত্তর হচ্ছে সঠিক যেটা ম্যালপিজিয়াম নালিকা। পরের কোশ্চেন তোমাদের 7 নম্বরে বলেছে বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। সঠিক অপশান হচ্ছে খ অপশান, অর্থাৎ বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। তো এখানে দেখো গ অপশান, অর্থাৎ রসের উৎস, সেখান থেকে হচ্ছে জাইলেম কলা। নেক্সট কোশ্চেন, নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি শনাক্ত করো। এখানে উত্তর হবে অপশান ক, অর্থাৎ এসএ নোড। এরপরে দেখো তোমাদের দুইয়ের দাগে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। তো প্রথম প্রশ্ন, সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়, উত্তরটা হবে ফোটন কণা। তাহলে শূন্যস্থানে তোমরা ফোটন শব্দটা লিখে দেবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো বলেছে এ গ্রুপের ব্যক্তি রক্তে ড্যাশ অ্যাগ্লুটিনিন থাকে। তো এটা হবে অ্যান্টি বি বা বিটা অ্যাগ্লুটিনিন থাকে। পরের কোশ্চেন, পেঁপে গাছের তরুক্ষীরে নামক উৎসেচকে থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। তো এটা হবে প্যাপাইন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোশ্চেনের মধ্যে দেখবে তরুক্ষীরে ড্যাশ নামক, এইখানটাতে তোমাদের ড্যাশ আছে, ঠিক আছে। তো ড্যাশ নামক ওইখানটা হবে যে প্যাপাইন নামক উৎসেচক। ওকে, এর পরের কোশ্চেন দেখো তোমাদের 3-এর দাগে কি বলেছে যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা আমাদের নিরূপণ করতে হবে। প্রথমটা দেখো, নানা জৈব অনুমিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলি স্যুপ বলে নামে অভিহিত করেছে। তো এটা হচ্ছে দেখো তোমাদের মিথ্যা। পরের কোশ্চেন বলেছে প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির হয়, এটাও মিথ্যা। পরের কোশ্চেন, নাইট্রোজেনযুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ফসফেট মূলক নিয়ে এখানে নিউক্লিওটাইড গঠিত হয়, এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন তোমাদের এখানে দেখো 4-এর দাগে এ স্তম্ভের সাথে আমাদের বি স্তম্ভ মেলাতে হবে, এবং এখানে 3টে আছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলে, আর 3টে সঠিক উত্তর দিলে 1 নম্বর করে মোট 3 নম্বর পাবে। তো দেখো এখানে তোমাদের অলরেডি উত্তরটা দেখতে পাচ্ছ। প্রথমে যেটা আছে 4-এর 1-এ বলেছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এখান থেকে আমাদের যেটা মিল হবে দেখো বি অপশানের সি, অর্থাৎ বি স্তম্ভের সি অপশান, বিপাকীয় সমস্যাজনিত রোগ। তারপর থাকছে পতঙ্গ, তো এখান থেকে হবে অপশান এ, অর্থাৎ ট্রাকিয়া, এবং থাকছে পত্ররন্ধ্র, এখান থেকে হবে রক্ষীকোষ, অপশান বি, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা বলেছে তোমাদের, আচ্ছা এখানে তোমাদের এই যে বি স্তম্ভে একটা অতিরিক্ত থেকে যাচ্ছে, এটা থাকবে, কোনো অসুবিধা নেই। এরপর 5-এর দাগে দেখো বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। একটা কাজ চেয়েছে, তো এখানে দুটো কাজ দেওয়া আছে, তোমরা যে কোনো একটা দিতে পারো বা দুটো দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এই কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। 2, ভাজক কলার কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে। এরপরে দেখো তোমাদের 5-এর 2 বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, যেটা আছে পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইরেপসিন। তো এখানে যেটা বিসদৃশ্য সেটা হচ্ছে যে লাইপেজ।
পরের কোশ্চেন তোমাদের 5-3 নম্বরে বলেছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড়টি বুঝে নিয়ে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো নাইট্রোজেনে যুক্ত রেচন পদার্থ যেটা কুইনাইন, তাহলে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ ড্যাশ, তো এটা কি হবে, গদ হবে। ঠিক আছে, এরপরে তোমাদের 6 দাগে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এই পর্বে প্রাণীদের দেহ আংটির মতো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত, পর্বটির নাম এবং একটি বৈশিষ্ট্য চেয়েছে। তাহলে দেখো পর্বটির নাম হচ্ছে অ্যানিলিডা, আর অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য সিটা বা প্যারাপোডিয়াম নেপোডিয়ার সাহায্যে চলাফেরা করে এবং নেফ্রিডিয়ার সাহায্যে রেচন কার্য চালায়, যেমন নেরিস এবং কেঁচো। এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে যে এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি কাজ উল্লেখ করো। উত্তর, এন্ডোপ্লাজমীয় জালিকার 3টি কাজ এখানে নিম্নরূপ করা হচ্ছে, যে দুটো কাজ চেয়েছে 3টে দেওয়া হচ্ছে। আচ্ছা, 1 নম্বর, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে, কোষের আয়তন বৃদ্ধি করে। 2, রাসায়নিক অণুর পরিবহন করে। এবং 3 নম্বর দেখো, নিউক্লিয় আবরণী সৃষ্টি করে বিভিন্ন পদার্থের পৃথকীকরণ, মমসৃণ অণুগুলির পরোক্ষভাবে প্রোটন সংশ্লেষে সহায়তা করে। এর পরের কোশ্চেন তোমাদের বলেছে যে পরজীবী ও মিথজীবী পুষ্টির মধ্যে দুটো পার্থক্য চেয়েছে। দেখো পরজীবীয় এবং মৃতজীবীয় পুষ্টির পার্থক্য। 1 নম্বর, পুষ্টির জন্য সজীব পোষকের উপর নির্ভরশীল, পোষকের উপর নির্ভরশীল, আর পুষ্টির জন্য সহাবস্থানকারী দুটি ভিন্ন রকমের জীব পরস্পর নির্ভরশীল। 2, এরা পোষকের ক্ষতি করে নিজেরাই উপকৃত হয়, এক্ষেত্রে উভয় জীবই পরস্পরের দ্বারা উপকৃত হয়, কেউ কারো ক্ষতি করে না। এরপরে দেখো 3 নম্বরে তোমাদের দেওয়া আছে উদাহরণ হিসাবে স্বর্ণলতা, আর এর উদাহরণ হিসাবে লাইকেন। পরের কোশ্চেন, সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা। সূর্য হলো সকল শক্তির মূল উৎস, একমাত্র কিছু সবুজ শৈবাল ও ক্লোরোফিল বিশিষ্ট জীবই পারে সৌরশক্তিকে আবদ্ধ করে বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করতে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং এটিপি, যেটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণুর মধ্যে তাৎস্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করে। পরে সেই শক্তি উৎপন্ন খাদ্য এর মধ্য দিয়ে সঞ্চিত হয়। সমস্ত প্রাণীকুল সবুজ উদ্ভিদের কাছ থেকে প্রাপ্ত খাদ্যের মধ্যে শক্তি সংগ্রহ করে, অর্থাৎ গৃহীত খাদ্য উপস্থিত স্থৈতিক শক্তি প্রাণীদের দেহে শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে। আর এভাবেই সালোক সংশ্লেষকারী সবুজ উদ্ভিদরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃথিবীর সমস্ত প্রাণীর শক্তির যোগান দেয় সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরের মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, মুখবিবরের কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। উত্তর, মুখবিবরের শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় চর্বণ বা ম্যাস্টিকেশন পদ্ধতিতে। যে পদ্ধতিটা হলো, মুখবিবরে খাদ্যবস্তু গৃহীত হলে খাদ্যকে ভালো করে চর্বণ করতে হয়, ফলে খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। আর চর্বণকালে যে খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত হয়, লালারসে উপস্থিত উৎসেচকের টায়ালিন শ্বেতসারকে মল্টেজে পরিণত করে এবং খাদ্যের কণা যত সূক্ষ্ম হবে ততই তার পরিপাক সহজ হবে, অর্থাৎ উৎসেচকের সঙ্গে খাদ্যের বিক্রিয়া ঘটবে। এরপর চর্বিত ও লালা মিশ্রিত খাদ্যবস্তু গলাধঃকরণ হলে খাদ্য পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়ে থাকে। পরের কোশ্চেন, কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো। তো পত্ররন্ধ্র বা লেন্টিসেলের দ্বারা গৃহীত O2 ব্যাপন পদ্ধতিতে একটি কোষে প্রবেশ করার পর সেখান থেকে ব্যাপন পদ্ধতিতে নির্গত হয়ে ক্রমান্বয়ে উদ্ভিদের অভ্যন্তরীণ কোলাকোষে ছড়িয়ে পড়ে। আর সালোক সংশ্লেষের সময় গৃহীত CO2 কোষান্তর পরিবহনের মাধ্যমে সবুজ কোষে পৌঁছায় মৃত কোষ প্রাচীরের মধ্য দিয়ে। ব্যাপন পদ্ধতিতে জল এক কোষ থেকে অপর কোষে স্থানান্তরিত হয়। এভাবেই ব্যাপনের মাধ্যমে উদ্ভিদ দেহ কোষ থেকে এক কোষে বা কোষ থেকে অন্য কোষে প্রয়োজনীয় উপাদান পরিবাহিত হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। উত্তর, একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। 1 নম্বর, সামুদ্রিক প্রাণীগুলো দেহের বহির্দেশে চুন নির্মিত কাঁটা দ্বারা আবৃত থাকায় এদের কণ্টকতত্ত্ব প্রাণী বলা হয়ে থাকে। 2, দেহে সমুদ্রত্বে অবস্থিত 5টি বাহু তলায় সারি সারি গমনাঙ্গ নালীপথ থাকে। 3, দেহে জল সংবহন তন্ত্র থাকে। এরপরে দেখো তোমাদের 7
হাতের দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো, এবং সেই সঙ্গে আরও একটি কোশ্চেন আছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য দিতে হবে, যেটা উপাদান আর কাজের মধ্যে এই দুটো বিষয়ের উপর পার্থক্য দিতে হবে। আর প্রথম যেটা আছে যকৃতের অবস্থান এবং দুটো ভূমিকা লিখতে হবে। তো প্রথম পার্টের উত্তরটা দেখো, মানবদেহে যকৃতের অবস্থান, মানবদেহের সর্ববৃহৎ এটি একটি গ্রন্থ আর মধ্যচ্ছদার ঠিক নিচে উদর গহ্বরের এর উপর দিকে এটি এবং ডান দিকে অবস্থিত। আর মানবদেহে যকৃতের দুটি ভূমিকা হচ্ছে পিত্ত ও নিঃসরণ করে ফ্যাট পরিপাকে সাহায্য করে, 2 বিভিন্ন প্রকার অ্যান্টিবডি গঠন করে, এছাড়া বিভিন্ন প্রকার বিপাকে সাহায্য করে। এরপরে দেখো তোমাদের সেকেন্ড পার্ট যে কোশ্চেনটা ছিল পার্থক্য চেয়েছিল, দেখো বৈশিষ্ট্য জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য। তো প্রথমত ছিল যেটা উপাদানের উপর, মৃত ও সজীব কোষ উপাদানগুলি হলো ট্রাকিট, জাইলেম তন্তু যেটা মৃত, আর প্যারেনকাইমা সজীব। ফ্লোয়েমে দেখো মৃত সজীব কোষগুলি হলো সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা সজীব, এবং ফ্লোয়েম তন্তু দেখো এই ফ্লোয়েম তন্তুর পর যেটা দেবে মৃত ব্যাকেটে দেবে। এবং তারপরে দেখো যেটা ছিল কাজ, তো কাজের দিক থেকে যে পার্থক্য সেটা হচ্ছে মূল থেকে পাতায় জল ও খনিজ লবণ পরিবহন করা, জল ও খাদ্য সঞ্চয় করে অঙ্গের দৃঢ়তা প্রদান করা। আর ফ্লোয়েমের ক্ষেত্রে দেখো তৈরি করা খাদ্যবস্তুকে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে খাদ্য সঞ্চয় করা, অঙ্গের দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়? রক্ততঞ্চন কিভাবে ঘটে থাকে তা ব্যাখ্যা করো। তো উত্তরটা দেখো, প্রথম পার্টটা যেটা ছিল উদ্ভিদ দেহে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না, কিন্তু উদ্ভিদেরা নিম্নলিখিত উপায়ে রেচন পদার্থ ত্যাগ করে থাকে, যথা পত্রমোচন। ঠিক আছে, বিভিন্ন পর্ণমোচী উদ্ভিদ যেমন শিরীষ, আবলুস, আমড়া, শিমুল, সজনে ইত্যাদি পাতা বছরের নির্দিষ্ট ঋতুতে ঝরে পড়ে, আর এই ঝরে পড়া পাতার মধ্য দিয়ে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। আর অন্যান্য চিরহরিত উদ্ভিদরা সারা বছরের মধ্যে অল্প বিস্তর পত্রমোচনের দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে। বাকল মোচন, তারপরের পয়েন্টটা দেখো বাকল মোচন। আচ্ছা, তোমরা এই পয়েন্টগুলো কিন্তু একটু নিচে নিচে করো, পাশাপাশি হয়ে গেছে। তো এই যে পত্র মোচন এই পয়েন্টটা তোমরা নিচে করবে, এবং এটা শেষ হয়ে গেলে ঠিক তার নিচে যেটা করবে যে বাকল মোচন, এই যে বাকল মোচন এই পয়েন্টটা তোমরা একটু নিচে করে নিও। তো কিছু উদ্ভিদ যেমন পেয়ারা, অর্জুন প্রভৃতি গাছের ছাল বা বাকল মোচনের মাধ্যমে তাদের ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে থাকে। এর পরের পয়েন্টটা হবে তোমাদের ফল মোচন। তেঁতুল, আপেল, লেবু ইত্যাদি ফলে সঞ্চিত টার্টারিক অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক এর মতো কিছু জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসাবে ত্যাগ করে থাকে ফল ঝরে পড়ার মাধ্যমে। এরপরে দেখো সেকেন্ড পার্ট যে কোশ্চেনটা ছিল, বলেছিল যে রক্ততঞ্চন এর বিভিন্ন পর্যায়। তো রক্ততঞ্চন ঘটে থাকে মূলত 3টি ধাপে। প্রথম ধাপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে এবং ফেটে যাওয়া অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়, আর এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রথমবিন নামক উৎসেচক গঠন করে, যেটা হচ্ছে যে থ্রম্বোপ্লাস্টিন প্লাস প্রথমবিন। এরপরে দেখো দ্বিতীয় ধাপ যেটা থাকছে যে প্রথমবিন যেটা উৎসেচক হয়ে থাকে আর হেপারিনের ক্রিয়ায় বিনষ্ট করে এবং প্রথমবিনকে গ্রোমবিনের পরিণত করে, যেটা প্রথমবিনকে ফ্যাক্টর এক্স বলা হয়ে থাকে। এখান থেকে দেখো তোমরা তীরচিহ্ন দিয়ে এটা লিখে দেবে। এবং তৃতীয় ধাপটা তোমরা এখানে দেখো, তো তৃতীয় ধাপে বলা হচ্ছে যে গ্লোম্বিন ফাইব্রিনোজেন এর সঙ্গে মিলিত হয়ে ফ্রাইবিন গঠন করে। ফ্রাইবিন জালক রক্তকণিকাগুলো আটকে যায় এবং জেলির মৃত তঞ্চিত রক্ত বা ক্লট গঠন করে থাকে। এর পরের কোশ্চেন দেখো, তোমাদের বলেছে মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা এবং সেই সঙ্গে মানবদেহে লসিকার দুটি ভূমিকা লিখতে হবে। উত্তর, মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর, গ্লোমেরুলাসে রক্তের পরিস্রাবণ, যেটা হচ্ছে পরিস্রাবণ দেহের কোলাকোষে উৎপন্ন রেচন পদার্থ রক্তের মধ্যে করে, যেটা ধমনীয় এবং শাখা বা তার শাখা দ্বারা বাহিত হয়ে নেফ্রনে আসে, এবং নেফ্রনে থেকে গ্লোমেরুলাস অংশে কার্যকরী পরিস্রাবণ চাপের প্রভাবে রক্তে পরিস্রাবণ ঘটে। এর ফলে রক্তকণিকা প্রোটিন, ফ্যাট ছাড়া বিভিন্ন রেচন বস্তু, লবণ, শর্করা, জল ব্যাপন প্রক্রিয়া ব্যাউম্যান ক্যাপসুলে আসে। এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলাসে পরিশ্রুত বলা হয়ে থাকে।
2 নম্বর পয়েন্ট দেখো, বৃক্কীয় নালিকা দ্বারা পুনঃশ্বসন পরিশ্রুত তরল ব্যয়মান ক্যাপসুল থেকে বৃক্কীয় নালিকায় প্রবেশ করে বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশের মধ্য দিয়ে যাওয়া সময় দেহের পক্ষে প্রয়োজনীয় বস্তুসমূহ যেমন গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড, লবণ ও অধিকাংশ জল এই পরিভূত হয়ে থেকে পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে যায়। 3 নম্বর দেখো, বৃক্কীয় নালিকার ক্ষরণ বৃক্কীয় নালিকার গাত্র সংলগ্ন কৌশিক প্লাস আয়ন, K+ আয়ন এবং অজৈব ফসফেট সালফার গঠিত বিভিন্ন যৌগ ক্ষরণ করে এবং এগুলি বৃক্কীয় নালিকার তরলের সঙ্গে মিশে যায়। 4 নম্বর পয়েন্ট দেখো, তোমাদের এখানে পাশে হয়ে গেছে, নিচে দিয়ে দেবে। আচ্ছা, নতুন পদার্থ সৃষ্টি, যেটা হচ্ছে বৃক্কীয় নালিকার এপিথেলিয়াম কোষগুলো অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড এবং বেনজেনিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে বৃক্কীয় নালিকার তরলে মিশিয়ে দেয়। এইভাবে রক্তে পড়া, পরিস্রাবণ, পুনঃশ্বসন এবং বৃক্কীয় নালিকা ক্ষরণ ও নতুন পদার্থ সৃষ্টির মাধ্যমে মূত্র উৎপাদিত হয়। এর পরের যে সেকেন্ড পার্ট কোশ্চেন ছিল মানবদেহে লসিকার দুটি কাজ। তো 1 নম্বর দেখো, কোলারসের গঠন বোঝাই রাখে। কোলারসে রক্ত থেকে আগত প্রোটিনের প্রধান অংশ লসিকা দ্বারা রক্তে ফিরে যায়, আর ফলে কোলারসে প্রোটিনের ঘনত্ব বজায় থাকে। 2, লসিকায় অবস্থিত লিম্ফোসাইট কোষে প্রবিষ্ট ব্যাকটেরিয়া বা অন্য অ্যান্টিজেন ধ্বংস করে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো কিন্তু দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমরা এই মুহূর্তে এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভিডিওটা, তো ওতে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পাবে।